হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের টপিক হচ্ছে ট্রিপ টু নরওয়ে ফ্রম ইন্ডিয়া। আমি ফ্যামিলি নিয়ে লাস্ট ঘুরে আসলাম নরওয়ে, তো তারই এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব। তার বেসিক প্ল্যানিং কীভাবে যেতে হবে বা মোটামুটি কী রকমভাবে সব কিছু প্ল্যান করতে হবে, কীরকম খরচা করতে পারে, সেগুলো সম্বন্ধে আমি ব্রিফলি এক্সপ্লেন করছি আজকের এই ভিডিওতে। সো আমার সঙ্গে থাকুন। সো সি ইউ দেয়ার। সো নরওয়ে ট্রিপের প্রাইমারি মোটিভেশন আমার যেটা ছিল সেটা ছিল নর্দার্ন লাইটস। তো বহু মানুষ নর্দার্ন লাইটস দেখার জন্য নরওয়ে যান বা নরওয়েজিয়ান আদার যে কান্ট্রিজগুলো আছে ল্যাপল্যান্ড অর্থাৎ ফিনল্যান্ড এবং এধার স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজগুলোতে নরওয়ে যান। তো এই স্ক্যান্ডিনেভিয়াস কান্ট্রিজগুলোর মধ্যে নরওয়ে বেশি পপুলার বিকজ আমরা দেখেছি নরওয়ে থেকে মোটামুটি প্রবাবিলিটি অফ সাইটিং অরোরা খুবই হাই থাকে। ফিনল্যান্ডেও সেরকমই প্রায়। তো আমি ইনিশিয়ালি বলবো যে নরওয়ে যদি আপনি সার্চ করেন তো সবার আগে আপনি যদি যে ছবিটা দেখতে পাবেন গুগলে, দ্যাট ইজ দিস পয়েন্ট অ্যান্ড দিস পয়েন্ট ইজ হামনয়। এবং দিস ওয়াজ দ্য ফার্স্ট হোটেল দ্যাট আই বুকড ফর দিস ট্রিপ ইন দ্য মান্থ অফ জুন। এই যে লাল কালারের কেবিনসগুলো দেখছেন এর মধ্যে একটা কেবিনে আমরা ছিলাম। তো আমি শুরু করছি এটার মধ্য দিয়ে আমাদের প্ল্যানিং। নরওয়ে সম্বন্ধে একটু বলে রাখি, নরওয়ে একটা কোস্টাল নেশন এবং এটাতে কিন্তু অ্যাটলান্টিক ওশান আর নরওয়েজিয়ান সি দুটোই কিন্তু এই দেশের বিভিন্নভাবে ঢুকে রয়েছে এবং যেগুলোকে ফিয়র্ডস বলে। এইভাবে জলাশয় যখন ল্যান্ডের ভিতরে, সমুদ্র যখন ভিতরে ঢুকে থাকে তখন তাকে বলে ফিয়র্ডস। এখানে প্রায় 1200 ফিয়র্ডস আছে এবং অসংখ্য আইল্যান্ডস রয়েছে। আপনারা দেখতে পারেন প্রায় 2.5 থেকে 3 লক্ষ আইল্যান্ডস এখানে রয়েছে, তার মধ্যে মাত্র 200 আইল্যান্ডে মানুষ থাকেন। আর ট্রাভেল প্ল্যানিংয়ে ফার্স্ট অফ অল আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে একটা পাসপোর্ট, যেটা 6 মান্থস ভ্যালিডিটি থাকতে হবে ফ্রম দ্য ট্রাভেল ডেট, যেটা অ্যাজ পার জেনারিক রুল। তারপরে আসছে ভিসার জন্য আপনারা ভিএফএস গ্লোবাল ওয়েবসাইটে যেতে পারেন এবং সেখানে গিয়ে আপনারা নরওয়েতে আপনি ইন্ডিয়া থেকে যাচ্ছেন এরকমভাবে আপনি এন্টার করলে ওখানে ডিটেলস ফিল আপ করার জায়গা পাবেন, যেটা নরওয়েজিয়ান পোর্টালে একটা রিডাইরেক্ট করবে এবং সেখান থেকে আপনি সমস্ত ইনফরমেশন এবং সেখানে সমস্ত ডকুমেন্টেশন আপলোড হবে। পুরো অ্যাপ্লিকেশনটা ভিসা সেখানেই হবে, নরওয়েজিয়ান পোর্টালেই হবে এবং ফিজটাও ওরা ওখানে জমা করবে। অ্যারাউন্ড আপনার ভিএফএস গ্লোবাল ফিজ নিয়ে, যেখানে আপনার ফিজিক্যাল অ্যাপ্লিকেশন জমা হবে, সবটা নিয়ে অ্যারাউন্ড 10,000 পার পারসন খরচা হতে 10,000 কি 10 to 12,000 ম্যাক্সিমাম খরচা হতে পারে আপনার ভিসার জন্য। আর ভিসা ছাড়াও এরপরে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ট্যুর ইটিনারি, যেটা সম্পূর্ণভাবে ভিসা অ্যাপ্লিকেশন করার আগে যেগুলো খুব আগে রেডি করতে হবে। ট্যুর ইটিনারিতে আপনাকে ঠিক করতে হবে আপনি কতদিন থাকবেন ওখানে। যেহেতু এটা নরওয়ে খুবই কস্টলি একটা দেশ, তো সেখানে কিন্তু আপনাদের খুব প্রপারলি প্ল্যান করে চলতে হবে সব ব্যাপারে। স্পেশালি যারা বাজেট ট্রাভেলার্স তাদের ক্ষেত্রে তারা অবশ্যই খুব প্ল্যান করে চলবেন। আপনারা চাইলে প্যাকেজ ট্যুর নিতে পারেন, বিভিন্ন কোম্পানিতে অ্যাভেলেবেল, বাট সেগুলো খুবই কস্টলি এবং সেখানে বিশেষ কিছু ওরা দেয় মানে অফার করে না। আমি খুব ডিটেলে গিয়ে দেখেছি প্রচুর কোম্পানির প্যাকেজেস স্ট্যান্ডার্ড। সেখানে কিন্তু হোটেল মোস্টলি থাকে এবং কিছু ভেরি কমন সাইট সিইং, খুবই লো কস্ট সাইট সিইংসগুলো তারা ইনক্লুড করে। তো সেখানে খুব ইম্পর্টেন্ট হচ্ছে প্ল্যানিং, কত রাত আপনি থাকবেন। তো আমরা ওখানে 8 রাত 9 দিন টোটাল ছিলাম। আর সেটার ব্যাপারে একটু ডিটেলে পরে যাচ্ছি, বাট সেটা পুরোপুরি আগে থেকে ঠিক রাখতে হবে। ফ্লাইট টিকিটস করে রাখতে হবে অন্তত 6 মান্থস আর্লিয়ার। ভিসা কিন্তু প্রায় 6 থেকে 7 মাস যাওয়ার আগে অ্যাপ্লাই করা যায় এবং সেই জন্য ফ্লাইট টিকিটস আপনি যত আগে করে রাখবেন তত সুবিধা। চাইলে হোটেল বুকিংসগুলো করে রাখবেন। ফ্লাইট টিকিট, হোটেল বুকিং, ট্যুর ইটিনারি সব কিছুই কিন্তু ভিসার অ্যাপ্লিকেশনের মধ্যে যাবে। ফ্লাইট টিকিটসের ব্যাপারে একটু আইডিয়া দিয়ে রাখি, এরকম 30 to 35,000 আপনার ওয়ান সাইড ওয়ান পার্সন পড়ে যাবে। তো অ্যারাউন্ড 60 to 70,000 যদি কলকাতা থেকে এইসব করেন আর একটু বেশি হবে। 60 to 70,000, মোটামুটি 70,000-এর কাছাকাছি ধরে চলতে হবে ওয়ান পার্সন রিটার্ন ফেয়ার যদি কলকাতা থেকে ট্রাভেল করেন তো সেখান থেকে অসলো। আর এছাড়াও এক্সট্রা যেটা পড়বে আরও যদি আপনি ইনলাইন ফ্লাইটস নেন, অর্থাৎ দেশের মধ্যে অন্যান্য পয়েন্টে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্ট যদি ফ্লাইটসে যান সেটার জন্য আলাদা কস্টিং কিন্তু পড়বে, সেটার ব্যাপারে আগে থেকে প্ল্যানিং করে রাখতে হবে। তো এখানে হোটেল বুকিংয়ের ব্যাপারে বলি, হোটেলগুলোও কিন্তু ভীষণ কস্টলি নরওয়েতে। তো সেখানে আপনারা 12 to 30,000 40,000 রেঞ্জের হোটেলও পার নাইট বুক মানে আমরা দেখেছি। এবং আমরা খুব কী লোকেশনসগুলোতে ছিলাম সেখানে হোটেলের প্রাইস এমনিতেই বেশি থাকে, তাও অ্যারাউন্ড 10,000-এর কমে হোটেল পাওয়া ভীষণই কষ্টকর ব্যাপার। এখানে দরকার পড়লে হোস্টেলেও থাকে অনেকে। তো 10 to 15,000 মধ্যে আপনারা হোটেল পেতে পারেন যদি দুজন ট্রাভেল করেন। যদি ফ্যামিলি নিয়ে ট্রাভেল করেন উইথ ব্রেকফাস্ট অ্যারাউন্ড 20 to 25,000 মিনিমাম পড়বে। 25,000 আপনার এক এক রাতেই পড়ে যাবে। 30,000 25,000 এরকম রেঞ্জে আমাদের বেশিরভাগ রাতগুলো ছিল যেগুলো আমরা ওখানে ছিলাম।
তো 8 নাইট 9 ডেজ আপনারা হিসাব করে নিন কতটা মোটামুটি হোটেল বুকিংয়ের জন্য লাগবে। আর যদি বেয়ার মিনিমামও হয় 80,000 তো পড়ছেই ফর 8 নাইটস। তো 7 নাইটসের জন্য অ্যাটলিস্ট 60-70,000 তো লাগবে। এরপরে সাইট সিং ট্যুরস, আলাদা আলাদা সাইট সিং। পুরো দেশটা এত সুন্দর যে আপনি এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে, একটা দেশের একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাওয়ার যে জার্নিটা হবে সেটাই সেলফ একটা ট্যুরের মতন। তো সেটাকে এনজয় করার পুরো সম্ভাবনা রয়েছে। ট্রেন রাইড, ক্রুজ রাইড এবং এই ফিয়ার্ডসের ভিতর দিয়ে ক্রুজ রাইড, সেটা আরও ভীষণ স্পেশাল। আমি ওগুলোর ব্যাপারেও আসছি। আর সেগুলো আগে থেকে ঠিক করে রাখতে হবে কোথায় গিয়ে কী থাকবেন, সেটার জন্য একটা আলাদা সেপারেট বাজেট কিন্তু পুরোটা রাখতে পারেন। প্রি বুকড অনেক ট্যুর হয়, সেগুলোকে আপনারা করে রাখতে পারেন। আমরা কিন্তু অসলোতে একটা নাইট ছিলাম, অসলোতে যেটা সিটি ক্যাপিটাল, অরল্যান্ডসে আমরা ছিলাম এক রাত, বার্গেনে ছিলাম 2 রাত, লফোটেন আইল্যান্ডসে ছিলাম 2 রাত এবং ট্রমজুতে ছিলাম 2 রাত। আমি জায়গাগুলো একবার দেখিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে। জায়গাগুলো গুগল ম্যাপে সবচেয়ে সুন্দর দেখা যায়, তো আমি কম্পিউটারে দেখাচ্ছি। প্রথমত কলকাতা থেকে অসলো আপনার টোটাল টাইম যদি আমি দেখি, যদি মিনিমাম টাইমেও আপনি যেতে চান তো উইদিন 24 আওয়ার্স পৌঁছানো সম্ভব। আমরা 19শে সেপ্টেম্বর বেরিয়েছিলাম এবং আমরা 19শে সেপ্টেম্বর সন্ধ্যেবেলাতে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। আমরা 20 সেপ্টেম্বর সন্ধ্যেবেলার মধ্যে কিন্তু আমরা অসলো পৌঁছে গেছিলাম। আই হোপ এটা একটু ডিস্টার্ব করলো। যাই হোক, তো এইখানে আমি দেখতে পাচ্ছি 14 ঘন্টার মতন ফ্লাইট টাইম আছে এবং এটা যে 24 ঘন্টার মধ্যে কিন্তু আরামসে করা যায়। আমাদের ফ্লাইটটা ছিল কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে ইস্তানবুল এবং ইস্তানবুল থেকে অসলো। তো অসলো থেকে আমি জার্নিটা দেখাচ্ছি। আমরা মোটামুটি অসলো থেকে প্রথমে গেছিলাম, আমরা অসলোতে এক রাতই ছিলাম যেটা বললাম, এবং ওখান থেকে নেক্সট ডে আমাদের ট্যুর ছিল নরওয়ে ইন নাটশেল, ভীষণই বিখ্যাত এই ট্যুর। নরওয়ে ইন নাটশেলে করে আমরা চলে গেলাম হচ্ছে এই ট্যুরটা বেসিক্যালি অসলো থেকে স্টার্ট হয়ে বার্গেন অবধি যায়। বার্গেন হচ্ছে এইখানে, দিস ইজ দ্য লোকেশন অফ বার্গেন। আর আমি একটুখানি এই যে এই স্যাটেলাইট ভিউটা দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন যে কোন জায়গাটা কীরকম। তো এখানে দেখুন যে প্রথমে যে এরা অসলো থেকে মিরডাল যাচ্ছে, সেই মিরডাল কিন্তু পাহাড়ের উপরে একটা পয়েন্ট এবং এখানে প্রচুর স্নোফল হয়, ভীষণই সুন্দর এই পয়েন্টটা। এই জায়গাতে আছে মিরডাল এবং এই মিরডাল থেকে আমরা নেমে আসি ফ্লামে, যেটাকে বলে ফ্লাম রেলওয়ে। এই হচ্ছে মিরডাল, আর এবার দেখতে পাবেন এখানে মিরডাল আছে, এখানে মিরডাল থেকে ফ্লাম নেমে আসে ট্রেনটা। এটা একটা স্ল্যান্ট রেলওয়ে, ফ্লাম রেলওয়ে খুব বিখ্যাত, একটা স্টিপ রেলওয়ে বলে, ভীষণই স্টিপ। এবং এখানে কিন্তু আমরা সাগরের সি কোস্টে আমরা চলে আসলাম আবার পাহাড় পর্বত থেকে কিছুক্ষণের মধ্যে। প্রচুর ওয়াটারফলস দেখতে দেখতে এই ট্রিপটা এখান থেকেও নিচে নামে এবং পুরো জার্নিতে আপনি প্রচুর ওয়াটারফলস পাবেন। তারপরে নরওয়ে ইন নাটশেলে যে ট্রিপটার কথা আমি বললাম সেটা কিন্তু এখান থেকে স্টার্টিং হয়ে এই সফনে ফিয়র্ড যেটা রয়েছে, এই সফনে ফিয়র্ডকে ফলো করে এবং ফলো করে এটার একটা ছোটো পার্ট হচ্ছে ন্যারো ফিয়র্ড, যেটা এখানে লেখা রয়েছে ন্যারো ফিয়র্ড। সেই ন্যারো ফিয়র্ডকে ফলো করে সেটা চলে আসে হচ্ছে গুডভাঞ্জেন পর্যন্ত। এখানে গুডভাঞ্জেন আছে, এই গুডভাঞ্জেন পর্যন্ত এই যে ট্যুরটা হয় এটা কিন্তু ক্রুজে হয়, যেটা এখান থেকে স্টার্ট করে এইরকমভাবে আপনার এখানে চলে আসে। এটা ভীষণই সুন্দর একটা পার্ট, যেটা আমি পরে আলাদা করে একটা ভিডিওতে শেয়ার করবো। এখান থেকে একটা বাস নিয়ে যায় ভস অবধি এবং সেই ভস থেকে এখানে কোথাও একটা বস রয়েছে এবং সেই বস, এই যে এখানে বস থেকে আবার একটা ট্রেন জার্নি আপনাকে নিয়ে যাচ্ছে হচ্ছে বার্গেনে। তো এই যে দুটো ট্রেন জার্নির কথা বললাম, যেটা অসলো থেকে মিরডাল আর এই অর্থাৎ এই বস থেকে আপনার বার্গেন, এই দুটো ট্রেন জার্নি কিন্তু অসাধারণ, আপনার ভীষণই ভালো লাগবে। একটা ফিল হবে আপনি সুইজারল্যান্ডে আছেন বা এই ধরনের একটা ফিল হবে যেটা আমরা দেখি সাধারণত সুইজারল্যান্ডে। তো এখানে কিন্তু ফিয়ার্ডসে থাকতে যেতে সেরকমই সুন্দর লাগে। এখান থেকে আমরা চলে গিয়েছিলাম, এখানে ছিলাম বার্গেন থেকে আমরা গেছিলাম হচ্ছে ফ্লাইটে করে, বিকজ আর্কটিক সার্কেল পার করতে হতো এবং আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল দ্য লফোটেন আইল্যান্ডস। এই হলো লফোটেন আইল্যান্ডস, আপনারা দেখতে পাচ্ছেন। এই লফোটেন আইল্যান্ডসে যাওয়ার জন্য আমরা ফ্লাইট নিয়েছিলাম। ফ্লাইটটা প্রথমত ট্রন্ডহেম হয়ে বোডোতে যায়, ট্রন্ডহেমটা প্রায় সেন্টারে, বার্গেন থেকে স্টার্ট করে ট্রন্ডহেম হয়ে বোডো। তো একটা দিন আমাদের পুরো লেগেছিলো এই বোডো হয়ে সলভার যেতে। এখানে আমাদের আরেকটা ফ্লাইট ছিল বোডো থেকে সলভার। তো বার্গেন থেকে ট্রন্ডহেম হয়ে বোডো, ওয়ান ফ্লাইট উইথ দ্য ট্রন্ডহেম স্টপ অ্যান্ড দেন সলভার। তো এখান থেকে আরেকটা ছোটো ফ্লাইটে আমরা সলভার গেছিলাম, বাট আমরা প্রচুর বৃষ্টি পেয়েছিলাম এই জায়গাটাতে। এটা ভীষণই সুন্দর একটা পয়েন্ট, তো বৃষ্টি হলে কিছু করার নেই। বাট সলভার থেকে আমরা চলে এসেছিলাম হামনয়াতে নেক্সট দিন। সলভারে একটা রাত ছিলাম এবং এখান থেকে হামনয়াতে এসেছিলাম। হামনয় হচ্ছে সেই পয়েন্ট যেটা দিয়ে আমি শুরু করলাম, অর্থাৎ আমাদের সবচেয়ে সুন্দর যে পয়েন্টের কথা আমি বললাম, দিস ইজ হামনয়। এবারে চলে আসছি হামনয়ে, এখানে আমরা একটা রাত ছিলাম এবং এখান থেকে আমরা পরের দিন ফ্লাই করে
চলে আসি বোডো, এবং বোডো হয়ে আমরা চলে যাই ট্রমজোতে। ট্রমজো ওয়াজ আওয়ার লাস্ট পয়েন্ট, দ্য আর্কটিক ক্যাপিটাল অফ দিস নরওয়ে। আর এই আর্কটিক ক্যাপিটালে থেকে আমরা কিন্তু আলাদা করে দুটাচ্ছিলাম এখানে আমরা, এবং এখানে কিন্তু আমরা অরোরা ট্রিপ করি, যেটা ডেডিকেটেড টু অরোরা। সেখানে আমরা অরোরা বোরিয়ালিস দেখতে পাই। সো দিস ওয়াজ দ্য মেন পয়েন্ট অফ ইন্টারেস্ট, যেটা থেকে আমাদের ট্যুরটা সাকসেসফুল হয়। আর এই ছিল ট্যুর। এখান থেকে আমরা নেক্সট ডে অসলোর ফ্লাইট ধরি, এবং অসলো থেকে এগেন ইস্তানবুল হয়ে আমরা দিল্লি ফেরত আসি। তো দিস ওয়াজ দ্য ওভার থিং। তো যদি আপনাদের কোনো প্যারিস থাকে এই ব্যাপারে কীভাবে আর কী ডিটেলে যদি আপনারা জানতে চান কোনো বিষয়, অবশ্যই কমেন্ট করুন। I will make separate video on each matters. So thank you everyone for watching.